ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের জন্য তোমাদেরই ডিমান্ডে পলিটির রিভিশন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসের মাধ্যমে আমরা টোটাল পলিটিটাকে কিন্তু রিভিশন করব। আমি প্রায় সমস্ত চ্যাপ্টার থেকে কিছু না কিছু প্রশ্ন নিয়েছি এবং ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেই কোশ্চেনের সঙ্গে ওই চ্যাপ্টারের যে সারাউন্ডিং কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের আলোচনা করব। তোমাদের যে রিসেন্ট পরীক্ষা আছে মিসলেনিয়াস এক্সাম, এটা কিন্তু মিসলেনিয়াস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে মন দিয়ে দেখবে। এরপরেও যে তোমাদের এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমাদের ক্লার্কশিপ, WBCS, প্রত্যেকটার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তো বেশি দেরি না করে শুরু করছি। চলো দেখো কি আছে। বলছে নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না? তাহলে কোনটাকে মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না? মৌলিক অধিকার বলতে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলছে। তো মাথায় খেয়াল রাখবে যে সম্পত্তির অধিকার এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নেই। এটা মনে রাখবে প্রথমে কিন্তু 31 নম্বর আর্টিকেলে ছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে এখন 300A এই আর্টিকেলে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো কি হয়েছিল মাথায় খেয়াল রাখবে, এই যে সম্পত্তির অধিকার এটাকে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে এইটাকে কনস্টিটিউশনাল রাইট থেকে কি রাইট করা হয়েছে না লিগ্যাল রাইট করা হয়েছে। লিগ্যাল রাইট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম, তাহলে সম্পত্তির অধিকার প্রথমে 31 নম্বর আর্টিকেলে কি ছিল? ফান্ডামেন্টাল রাইট ছিল, মৌলিক অধিকার ছিল। কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে এটাকে চেঞ্জ করে কি করা হয়েছে? লিগ্যাল রাইট করা হয়েছে এবং বর্তমানে এটা 300A আর্টিকেলে কিন্তু আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে এই জায়গাটা দেখে নেবে। দেখো মৌলিক অধিকার, তো মৌলিক অধিকার সম্বন্ধে তোমাদের আমি কয়েকটা পয়েন্ট বলি। মৌলিক অধিকার বলতে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট এর পার্ট কত স্যার? ভেরি ইম্পর্টেন্ট পার্ট মনে রাখবে যে ভারতীয় সংবিধানের 3 নম্বর পার্টে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে। ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল পরে যে কত থেকে কত পর্যন্ত আর্টিকেল মনে রাখবে 12 থেকে 35 পর্যন্ত, 12 থেকে 35 পর্যন্ত কিন্তু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল। আরেকটা ইম্পর্টেন্ট যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে মনে রাখবে USA থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে USA থেকে ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে। আরো একটা জিনিস মাথায় রাখবে যে USA থেকে কিন্তু প্রিয়াম্বেল নেওয়া হয়েছে। প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা, ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা এটাও কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে মনে রাখবে USA থেকে নেওয়া হয়েছে। আর বর্তমানে মৌলিক অধিকার কটি আছে না 6টি আছে। কটা আগে কটা ছিল? আগে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে আগে ছিল 7টি, এখন আছে কটি? এখন আছে 6টি। বাকি কি হলো একটা স্যার, এই বললাম তোমাদের যে সম্পত্তির অধিকার এটা কিন্তু বর্তমানে ফান্ডামেন্টাল রাইট নেই। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের কিন্তু উত্তর হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বললাম এটা কিন্তু ভালো করে দেখে নেবে। ভারতীয় সংবিধানের আচ্ছা কোন ধারায় এটা হবে? ঠিক আছে, কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত? তাহলে অস্পৃশ্যতা দূরীকরণ বা আনটাচেবিলিটি, এই দূরীকরণের কথা বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলে বলা আছে না 17 নম্বর আর্টিকেলে বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর একটা মাথায় খেয়াল রাখবে এই 18 নম্বর আর্টিকেলে কিন্তু অ্যাবলিশন অফ টাইটেল, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবলিশন অফ টাইটেল। ঠিক আছে, যেমন রাজা মহারাজা যে টাইটেল গুলো ছিল সেগুলো কিন্তু অ্যাবলিশ করা হয়ে গেছে। ঠিক আছে, অ্যাবলিশ, তাহলে অ্যাবলিশন অফ টাইটেল এটা কত নম্বর আর্টিকেলে আছে? 18 নম্বর আর্টিকেলে আছে। তো মাথায় খেয়াল রাখবে একটা প্রশ্ন পড়ে যে স্যার ভারত রত্ন অ্যাওয়ার্ডটা WBCS এর মেন্সে এসেছিল যে ভারত রত্ন অ্যাওয়ার্ডটা কোন আর্টিকেল অনুসারে দেওয়া হয়? মনে রাখবে এই 18 নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড। দেখো অ্যাডপ্ট কথাটা মানে বুঝে, অ্যাডপ্ট মানে হচ্ছে গৃহীত হওয়া বা কবে গ্রহণ করা হয়েছিল ভারতীয় সংবিধান। তো মাথায় খেয়াল রাখবে ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে।
এবার এই 26শে নভেম্বর এজন্যই কি পালন করা হয় না সংবিধান দিবস। ঠিক আছে, সংবিধান দিবস কবে পালন করা হয়, ভেরি ইম্পর্টেন্ট, 26শে নভেম্বর 1949 সালে। এই 26শে এই ডেটটাতে কি হয়েছিল না গ্রহণ করা হয়েছিল, এই জন্য এই 26শে নভেম্বরকে কি করা হয় সংবিধান দিবস পালন করা হয়। আরেকটা মাথায় খেয়াল রাখবে, 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এটাকে কি হয়েছিল ইনঅ্যাক্ট করা হয়েছিল বা ইনঅ্যাক্ট করা হয় অথবা কার্যকর করা হয় অথবা কেম ইনটু ফোর্স। যে পয়েন্টগুলো বলছি এগুলা কিন্তু পরীক্ষায় আসে, এই যে কেম ইনটু ফোর্স এইরকম ল্যাঙ্গুয়েজে কিন্তু আসবে। যে যদি ইংলিশে থাকে তখন দেখো বাংলায় তো কার্যকর, এটা কোনো ব্যাপার নেই, যদি ইংলিশে থাকে তাহলে কি হবে ইনঅ্যাক্ট হতে পারে অথবা কেম ইনটু ফোর্স। তো মনে রাখবে কার্যকর হয়েছিল কোন তারিখে 26শে জানুয়ারি 1950 সালে। দেখো গ্রহণ হয়েছে 26শে নভেম্বর 1949, কার্যকর 26শে জানুয়ারি 1950। এবারে 26শে জানুয়ারি কেন গ্রহণ করা হলো, কারণ কেন কার্যকর করা হলো, একটা কারণ তার ইতিহাস আছে। ইতিহাসটা কি না 26শে জানুয়ারি 1930 সালে ভারত প্রথম রবি নদীর তীরে, ঠিক আছে, রবি নদীর তীরে ভারত প্রথম স্বাধীনতা দিবস পালন করছে, প্রথম স্বাধীনতা দিবস পালন করে। ইম্পর্টেন্ট পয়েন্ট যে ভারত প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করে, মনে রাখবে 26শে জানুয়ারি 1930 সালে নবী নদীর তীরে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল। তো এই 26শে জানুয়ারি এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়েছে, তাহলে 23তম ধারা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে মানুষ পাচার নিষেধকরণ। ঠিক আছে, মানুষকে কেনা বেচা যাবে না, মানুষকে বেগার খাটানো যাবে না, এটা কিন্তু 23 নম্বর ধারাতে বলা হয়েছিল। আর একটা মাথায় খেয়াল রাখবে, এখান থেকে পরে 24 নম্বর আর্টিকেল, 24-এ মনে রাখবে চাইল্ড লেবার, যে চাইল্ড লেবার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, মনে রাখবে 24 নম্বর আর্টিকেলে চাইল্ড লেবার অ্যাবলিশন অফ চাইল্ড লেবার, মানে তোমার 14 বছর বিলো 14 বছরের কম যারা, তাদেরকে কোনো ফ্যাক্টরিতে, ঠিক আছে, কোনো ফ্যাক্টরিতে কাজ করানো যাবে না, যদি কাজ করানো যায় সেটা কিন্তু চাইল্ড লেবারের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাবলিশন অফ চাইল্ড লেবার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 24 নম্বর আর্টিকেলে। মনে রাখা খুবই ইজি, চাইল্ড 24 এভাবে কিন্তু মনে রাখতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। দেখো যখনই ওয়েলফেয়ার স্টেট বলে দিল তখন আমরা বুঝে গেলাম যে ওয়েলফেয়ার স্টেট তৈরির কথা কিসে বলা হয়েছিল না ডিপিএসপি তে বলা হয়েছিল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে বলা হয়েছিল ওয়েলফেয়ার স্টেট। ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট তৈরির কথা। এবারে ডিপিএসপি থেকে কয়েকটা পয়েন্ট তোমাদের আমি বলে রাখি, পরীক্ষায় আসে। ডিপিএসপি কত নম্বর পার্টে আছে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে 4 নাম্বার পার্টে আছে। ডিপিএসপি এর আর্টিকেল কত, আর আর্টিকেলটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 36 থেকে 51 নাম্বার আর্টিকেল। ঠিক আছে, এবং মাথায় রাখবে ডিপিএসপি এই যে কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছিল, মনে রাখবে ডিপিএসপি কনসেপ্টটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড নিয়েছিল না, আয়ারল্যান্ড এই কনসেপ্টটা নিয়েছিল মনে রাখবে স্পেন থেকে। তাহলে প্রশ্ন হয় যে এই যে আয়ারল্যান্ড এই ডিপিএসপি কনসেপ্টটা কোথা থেকে নিয়েছিল, স্পেন থেকে। আর ভারতীয় যে ডিপিএসপি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ডিপিএসপি কনসেপ্টটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু দেখে নেবে। আর তোমাদের বলছি যে আর্টিকেল গুলো আছে সেটা কিন্তু কোনোদিন যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো আমি কিন্তু ডিটেলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল রাইট সমস্ত কিছুর আর্টিকেল কিন্তু পড়াবো তোমাদের আমি। দেখো আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে তোমাদের পেশেন্স টেস্ট। দেখো এক্সাম হলে তোমাদের অ্যাকচুয়াল নলেজ টেস্ট হয় না, নলেজের থেকেও কিন্তু বলা হয়, দেখো ডাব্লিউবিসিএস এ যারা মেন্স দেয় যে বলা হয় অ্যাকচুয়াল ওইখানে যে টেস্টটা হয় নলেজের থেকেও তার পেশেন্স টেস্ট হয়। দেখো আজকে দেখো এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের একটা পেশেন্স টেস্ট হচ্ছে। দেখো যে কোশ্চেন গুলো তোমাদের আলোচনা করছি, হিউজ আলোচনা, তো এই আলোচনার মাধ্যমে তোমরা যদি রিলেট না করতে পারো, যদি ছেড়ে পালিয়ে যাও, দেখো
যদি 5 জন দেখে 10 জন দেখে আমার কোনো ব্যাপার নেই, আমি কিন্তু তোমাদের ভালোর জন্য এই ক্লাসটা আজকে নিয়ে আসা, যাতে তোমরা সমস্ত চ্যাপ্টারটাকে কিন্তু কভার করতে পারো এই একটা ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, আমি ওইভাবেই কিন্তু কোশ্চেন সেট করেছি। ক্লিয়ার? চলো দেখো এবার কি বলছে না, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? তাহলে এটা মনে রাখবে, রাজীব গান্ধীর সময় 1989 সালে দেখো এটা মনে রাখবে যে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কততম? 61তম। ভেরি ইম্পর্টেন্ট। এই 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভোটাধিকারের বয়স কত করা হয়েছিল না 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। ঠিক আছে, 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। কত সালে এটা পরীক্ষায় আসে? 1989 সালে। প্রধানমন্ত্রী কে ছিল না? প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। তাহলে এখান থেকে 3-4টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, তিনটাই কিন্তু বলে নিতে হবে। এক হচ্ছে 61তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1989 সালে। প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। কি করা হয়েছিল না ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছিল। এবার তোমাদের আমি বলি, দেখো দুটো জিনিস গুলাবে না, 61তম একটা হচ্ছে 61তম সংবিধান সংশোধন, আর একটা হচ্ছে 61তম আর্টিকেল 61। আর্টিকেল 61 এ মনে রাখবে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টের অপসারণের কথা, প্রেসিডেন্টের অপসারণ, প্রেসিডেন্টের অপসারণ বা ইমপিচমেন্টের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 61 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে 61তম সংবিধান সংশোধন, 61 নম্বর আর্টিকেল, দুটো ডিফারেন্ট জিনিস, এটা কিন্তু ভালো করে দেখে নাও। নেক্সট কি আছে দেখো, ফার্স্ট স্পিকার অফ লোকসভা। তাহলে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? মনে রাখবে লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভালঙ্কর। ঠিক আছে, জিভি মাভালঙ্কর বা গণেশ বাসুদেব মাভালঙ্কর হচ্ছে ফার্স্ট স্পিকার অফ দা লোকসভা। আচ্ছা, সুকুমার সেন মনে রাখবে ফার্স্ট ইলেকশন কমিশন, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। প্রশ্ন পড়ে যে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনারের নাম কি? সুকুমার সেন। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, হীরালাল জে কানাইয়া, একটু বলে দিই, হীরালাল জে কানাইয়া হচ্ছে ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। জাস্টিস ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন না? হীরালাল জে কানাইয়া। দেখো এখানে অনেকে বলবে স্যার এলিজা ইম্পে তো ছিল। হ্যাঁ, এলিজা ইম্পে ছিল, কিন্তু সেটা কি ছিল? ব্রিটিশ আমলে। প্রশ্ন পড়ে যদি ব্রিটিশ আমলে বলে তখন কিন্তু এলিজা ইম্পে করবে, কিন্তু দেখো এটা হচ্ছে স্বাধীন ভারতের কথা বলছি আমি। ঠিক আছে, আমরা জানি যে তোমার সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 1950 সালে। যে 1950 সালে সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, তার সেই সময় কিন্তু প্রথম হীরালাল জে কানিয়া ইনি কিন্তু প্রথম চিফ জাস্টিস ছিলেন। ঠিক আছে, আচ্ছা এই যে বার্নিশ পিকক, মনে রাখবে বার্নিশ পিকক ইনি কিন্তু ফার্স্ট চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, কলকাতা হাইকোর্ট। ভেরি ইম্পর্টেন্ট, কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? বার্নিশ পিকক। ভেরি ইম্পর্টেন্ট, যেই পয়েন্টগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট। আমি সিলেকশনটা এইভাবেই করেছি যাতে তোমাদের এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন তোমরা জানতে পারো। নেক্সট কি আছে দেখো, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের, তাহলে ধর্মনিরপেক্ষ এর এই যে শব্দটা, ঠিক আছে, কখন ভারতীয় সংবিধানে কি করা হয়েছিল? অ্যাড করা হয়েছিল। তো মনে রাখবে এটা অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দেখো 42তম সংবিধান সংশোধন সম্বন্ধে আমি কয়েকটা তোমাদের পয়েন্ট বলি। 42তম সংবিধান সংশোধন, দেখো এই 42তম সংবিধান সংশোধনের সালটা ভেরি ইম্পর্টেন্ট।
দেখো তোমাদের আমি দুটো ট্রিক্স মনে রাখার বলে দিচ্ছি। যদি বলে স্যার 44তম আর 42তম, এই দুটোতে আমার কনফিউশন হয়ে যায়, সালটা আমার মনে রাখা খুব টাফ হয়ে পড়ে। কোনো ব্যাপার নেই, দেখো 1978 সাল, এটা হচ্ছে 1976 সাল। এবার কি করে মনে রাখবো স্যার? দেখো 42 মানে কি 4 + 2 কত হচ্ছে 6, আর দেখো 4 + 4 সমান কত 8। তা দেখো মনে রাখা কত ইজি হয়ে গেল, 78, 78 এ 44 আর তোমার 42 হচ্ছে 76 এ 6 এসে গেছে। এইভাবে কিন্তু মনে রাখতে পারো তোমরা, সালটা যার গুলিয়ে যায় তারা কিন্তু এভাবে মনে রাখবে। আচ্ছা চলে আসে 42তম সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধনকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন মনে রাখবে, এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জেস, অনেক কিছু পরিবর্তন করা হয়েছিল, ঠিক আছে। এখানেই মনে রাখবে এই যেমন সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, এই তিনটা শব্দ, এই তিনটা ওয়ার্ড অ্যাড করা হয়েছিল কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই, ঠিক আছে। আর এই 42তম সংবিধান সংশোধনকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়। এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমেই আমরা দেখতে পাবো যে ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি, ডিউটিস, যেটা হচ্ছে মৌলিক কর্তব্য, ঠিক আছে, মৌলিক কর্তব্য এখানেই কিন্তু অ্যাড করা হয়েছিল। দেখো মৌলিক কর্তব্য কিন্তু ভারতীয় সংবিধানের প্রথম থেকে ছিল না, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছিল। তোমাদের ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে আমি পরে হয়তো ডিটেলে কোনোদিন পড়াবো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো বললাম, একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দ্য টার্ম অফ অফিস অফ রাজ্যসভা মেম্বার। তাহলে রাজ্যসভার মেম্বারদের টার্মস কতদিন? মনে রাখবে 6 ইয়ার। ভেরি ইম্পর্টেন্ট, দুটো জিনিস ক্লিয়ার করে নাও। যদি বলা হয় স্যার রাজ্যসভার মেয়াদ কত, কোশ্চেন বুঝবে। যদি বলে রাজ্যসভার মেয়াদ কত, মনে রাখবে এটা কিন্তু রাজ্যসভার হচ্ছে অনির্দিষ্টকাল, মানে এটাকে ভাঙা যায় না। তাহলে রাজ্যসভার মেম্বারটা মনে রাখবে, যদি মেম্বার বলে তখন উত্তর চেঞ্জ হবে, তখন 6 বছর, ঠিক আছে। আর রাজ্যসভাকে কিন্তু এর কিন্তু মনে রাখবে অনির্দিষ্টকাল, মানে এটাকে ভাঙা যায় না রাজ্যসভাকে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে লোকসভা, লোকসভা এর মেম্বারদের, মেম্বার এদের হচ্ছে টার্মস হচ্ছে 5 ইয়ার, 5 ইয়ার্স, এবং মনে রাখবে এই লোকসভার টার্মসও 5 ইয়ার্স, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে লোকসভার মেয়াদ কত, লোকসভার মেয়াদও হচ্ছে 5 বছর, লোকসভার মেম্বারদেরও মেয়াদ কত বছর? 5 বছর। বাট রাজ্যসভার মেয়াদ বললে মনে রাখবে এটা রাজ্যসভার অনির্দিষ্টকালের জন্য, মানে একে ভাঙা যায় না, ঠিক আছে। আর রাজ্যসভার মেম্বারদের তোমার টার্মস মনে রাখবে কত বছর? তোমার 6 বছর। তাহলে এই পয়েন্টগুলো বললাম যেগুলো ইম্পর্টেন্ট। দেখো এরপরে বলছে কোন মামলায় সর্বোচ্চ আদালত মত দেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না। তাহলে মূল কাঠামো, বেসিক স্ট্রাকচার ক্যান নট বি চেঞ্জ, কত মানে কোথায় বলা হয়েছিল? মনে রাখবে এটা কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল, কেশবানন্দ ভারতী কেস ভার্সেস স্টেট অফ কেরালা। তাহলে এখানে কিন্তু কত সালে? 1973 সালে, 1973 সালে এই কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছিল কি, যে বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না, বেসিক স্ট্রাকচার, যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না। কখন বলা হয়েছিল? না 1973 সালে বলা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এই 1973 সালে আরো একটা কথা বলা হয়েছিল, মনে রাখবে এখানে এই 1973 সালের এখানে টোটাল 13 জন মেম্বার বসেছিল, ঠিক আছে, 13 জন জাজ, 13 জন জাজের একটা টিম বসেছিল এখানে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা
এই 1973 সালেই কিন্তু বললাম যে বলা হয়েছিল, এখানেই এই কেশবানন্দ ভারতী কেসেই বলা হয়েছিল যে প্রস্তাবনা preamble is the part of constitution. তাহলে preamble প্রস্তাবনা সংবিধানের অংশ কত নম্বর কত সালে বলা হয়েছিল? 1973 সালে কেশবানন্দ ভারতী কেসেই, এখানেই কিন্তু কেশবানন্দ ভারতী কেসের যে জাজ বসেছিল সেই বেঞ্চেই কিন্তু বলা হয়েছিল যে প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের অংশ। আর মাথায় না রাখবে এই যে গোলকনাথ কেস আছে না, এই গোলকনাথ কেস 1960 সালে, এখানে কিন্তু প্রথম বলা হয়েছিল যে প্রিয়াম্বেল ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের অংশ নয়, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয় বলা হয়েছিল। কোথায়? এখানে বলা হয়েছিল যে নয়, অংশ নয়। কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ করে 1973 সালে কেশবানন্দ ভারতী কেসে কিন্তু ওটাকে চেঞ্জ করে বলা হয়েছিল যে প্রিয়াম্বেল ভারতীয় সংবিধানের অংশ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। জানার অধিকার, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে, মনে রাখবে 19(1), অপশন ডি হবে 19(1) এতে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট টু ইনফরমেশন। চলো এরপরে দেখি কি আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তাহলে ভেরি ইম্পর্টেন্ট, নির্বাচনী কলিজিয়াম দ্বারা। দেখো রাষ্ট্রপতি নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আমি তোমাদের বলে রাখি। তোমরা প্রত্যেকেই জানো যে রাষ্ট্রপতি হচ্ছে কিভাবে নির্বাচন করা হয়। অ্যাকচুয়াল রাষ্ট্রপতির বা প্রেসিডেন্ট ইলেকশনটা পার্টিসিপেট করতে পারে। দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কেন বলছি? কারণ পরীক্ষায় বারবার এটা পরীক্ষায় আসে, অনেকে কিন্তু ভুল করে আসে। তো বলে রাখি, যারা ইলেক্টেড মেম্বার হবে, ইলেক্টেড মেম্বার অফ কি না রাজ্যসভা প্লাস লোকসভা প্লাস বিধানসভা। ঠিক আছে, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা। তাহলে রাজ্যসভা, লোকসভা, বিধানসভার যারা নির্বাচিত সদস্য, নির্বাচিত, বারবার বলছি, নট নমিনেটেড, নমিনেটেডরা কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিতে পারবে না, যারা ইলেক্টেড তারাই কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিতে পারবে। তো তোমাদের আমি বলে দিই, দেখো ইউনিয়ন টেরিটরির শুধুমাত্র দিল্লি, মানে যার যার বিধানসভা আছে, দিল্লি এবং পুডুচেরি, দিল্লি প্লাস দিল্লি এবং পন্ডিচেরি বা পুডুচেরি, মাথায় খেয়াল রাখবে এরা কিন্তু এই প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দিতে পারবে। ক্লিয়ার? এরা হচ্ছে যারা বিধানসভা আছে এরা কিন্তু এখানে প্রেসিডেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকে এই জায়গাটা কিন্তু করে নেবে যে প্রেসিডেন্ট ইলেকশনে কিভাবে এই যে নির্বাচনী কলেজিয়াম, এই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। চলো এরপরে কোশ্চেন কি আছে, দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা, রাজ্যসভার চেয়ারপারসন কে? মনে রাখবে রাজ্যসভার চেয়ারপারসন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারতের যে ভাইস প্রেসিডেন্ট হবে সেই কিন্তু রাজ্যসভার চেয়ারপারসন হবে বা রাজ্যসভার চেয়ারম্যান হবে। আর লোকসভার যে চেয়ারম্যান আমরা জানি, লোকসভার চেয়ারম্যান কে হয়? স্পিকার হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে লোকসভার চেয়ারম্যান কে, লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু করা হয়? ঠিক আছে, বা লাগু হলো। মনে রাখবে জিএসটি লাগু হয়েছে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা 100তম সংবিধান সংশোধন মনে রাখবে ইন্ডিয়া এবং বাংলাদেশ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে বর্ডার, তাহলে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার শেয়ার, ঠিক আছে, এটাই কিন্তু এই 100তম সংবিধান সংশোধনে, মানে কিছু যে পার্ট যেগুলো ভারতের বর্ডারের কিছু পার্ট সেদিকে ছিল, কিছু বাংলাদেশে এদিকে ছিল, সেটাকে কিন্তু ওই যে ডিসপিউটটাকে কিন্তু ক্লিয়ার করা হয়েছিল এই 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
ক্লিয়ার? এবার তোমাদের আমি জিএসটি সম্বন্ধে কয়েকটা পয়েন্ট বলি। জিএসটি ভেরি ইম্পর্টেন্ট। জিএসটি সম্বন্ধে আমাকে কি কি জানতে হবে? জিএসটি কনসেপ্টটা বা জিএসটি প্রথম চালু হয়েছিল পৃথিবীর কোন দেশে? প্রশ্ন পড়ে ফ্রান্সে। তাহলে জিএসটি প্রথম শুরু হয়েছিল পৃথিবীর কোথায়? ফ্রান্সে শুরু হয়েছিল। জিএসটি আমাদের ইন্ডিয়ার কোথায় চালু হয়েছিল প্রথম? না, ইন্ডিয়ার প্রথম চালু হয়েছিল আসামে। ঠিক আছে, তাহলে আসামে কিন্তু জিএসটিটা প্রথম শুরু হয়েছিল। জিএসটি কততম সংবিধান জিএসটি কততম সংবিধান সংশোধন? একটু আগেই দেখলাম যে 101তম সংবিধান সংশোধন আইন বা অ্যাক্ট। ঠিক আছে, 101। বাট যদি বিল বলে কততম বিল, রাখবে 122তম বিল। ভেরি ইম্পর্টেন্ট, 122তম বিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা মাথায় থাকবে জিএসটি 279A, 279A, এখানে কিন্তু জিএসটির কথা তোমার বলা হয়েছে এই আর্টিকেলে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো সবগুলো প্রত্যেকটা ভালো করে মন দিয়ে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজ। তাহলে সুপ্রিম কোর্টের যারা জাজ হবে তারা রিটায়ার করতে পারবে তার যখন বয়স হবে কত? মনে রাখবে 65, 65 যদি বয়স হয় তারা কিন্তু রিটায়ারমেন্ট করতে হয়। ঠিক আছে, বা রিটায়ারমেন্টের বয়স কত? রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 65। বাট মনে রাখবে হাইকোর্টের হচ্ছে 62, কোর্টের 62 আর সুপ্রিম কোর্টের 65। এটা ভেরি ইম্পর্টেন্ট, করে নেবে প্রত্যেকে। সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল বা অ্যান্টি ডিফেকশন ল, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলিতে, ঠিক আছে, বর্ণিত আছে? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অ্যান্টি ডিফেকশন বলা আছে 10তম শিডিউলে। তাহলে 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা আছে। তাই তোমাদের বলে দিই 52তম, এটা সম্বন্ধে কি কি জানতে হবে? জানতে হবে যে কততম অ্যামেন্ডমেন্ট। প্রশ্ন হবে যে অ্যান্টি ডিফেকশন ল কততম সংবিধান সংশোধন? মনে রাখবে 52তম সংবিধান সংশোধন। দেখো, যে পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমি তোমাদের ডাইরেক্ট বলছি। এখন তোমাদের আমি পুরো ব্যাপারটা কি বলবো না, আমি জাস্ট যেখান থেকে কোশ্চেন হয় অ্যান্টি ডিফেকশন ল কততম সংবিধান সংশোধন? 52তম সংবিধান সংশোধন। কত সালে? মনে রাখবে 1985 সালে। 1985 সালে এই যে অ্যান্টি ডিফেকশন ল এইটা কিন্তু অ্যাড করা হয়েছিল 10তম সংবিধান সংশোধনে। ঠিক আছে, 10তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 10তম তফসিলিতে। আর কততম সংবিধান সংশোধন বললাম? 52তম সংবিধান সংশোধন 1985 সালে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা হয়েছিল, বা দল ত্যাগ বিরোধী আইন এটা কিন্তু তৈরি করা হয়েছিল। এটা বর্তমানে তাহলে কত নম্বর শিডিউলে আছে? 10 নম্বর শিডিউলে এটা কিন্তু অ্যাড করা হয়েছিল। আমরা জানি যে আগে দেখো আমাদের পার্ট এবং শিডিউল থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আসে, যে পার্ট এবং শিডিউল। আগে কতটি ছিল শিডিউল? আগে ছিল 8টি। আগে 8টা শিডিউল ছিল, আর পার্ট ছিল মনে রাখবে আগে ছিল তোমার 22টি ছিল, এখন কিন্তু 25টি পার্ট আছে। 25টা পার্ট আছে। আচ্ছা, এই শিডিউল কিন্তু বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নাম্বার অফ শিডিউল কটা হয়ে গেছে বর্তমানে? 12টি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে পার্ট এবং শিডিউল থেকে এটা পরে, এই যে পার্ট কিন্তু আগে ছিল কটা? আগে ছিল 22টা, বর্তমানে হয়ে গেছে 25টা। শিডিউল কটা ছিল? শিডিউল ছিল 8টা, বর্তমানে কটি? বর্তমানে 12টি। তো এই 25 যখন কথাটা দেখতে পেলাম তখন একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে নাম্বার অফ হাইকোর্ট, নাম্বার অফ হাইকোর্ট কতগুলি হাইকোর্ট আমাদের আছে? মনে রাখবে 25টা হাইকোর্ট আছে। ঠিক আছে, টোটাল 25টা হাইকোর্ট আছে। এবারে তোমরা আমাকে বলবে যে 25তম হাইকোর্টের নাম কি? তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, 25তম হাইকোর্ট কি সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। তাহলে এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা,
দেখো 8তম শিডিউল, 8তম শিডিউলটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এবারে টোটাল আমাদের মনে রাখবে আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু বর্তমানে 22টি। প্রথমে কটা ছিল? প্রথমে ছিল 14টি, পরে কিন্তু অ্যাড করা হবে 8টা, 8টা অ্যাড করে কটা হয়েছে সেটা কিন্তু 22টি হচ্ছে আমাদের ভারতীয় মানে সংবিধান স্বীকৃত ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটি? ল্যাঙ্গুয়েজের সংখ্যা হচ্ছে 22টি। এবার এই ল্যাঙ্গুয়েজ থেকে আরো কোশ্চেন আসে যে কত নম্বর পার্টে বলা আছে, পার্টটাও পড়ে শিডিউলটাও পড়ে। পার্টটা মনে রাখবে 17, আর মনে রাখবে যে শিডিউলটা কিন্তু 8 নম্বর শিডিউলে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। স্যার মুখস্থ রাখবো কি করে? দেখো ল্যাঙ্গুয়েজে কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লেখাটা দেখো কটা আছে, 8টা তোমার বর্ণ আছে, তাই তো? 8টা লেটার আছে, সরি 8টা লেটার আছে। এই যে 8টা লেটার মানে মাথায় মনে রাখা সব খুবই সোজা, যে 8টা লেটার মানে তাহলে শিডিউলটা 8। এবারে দেখো শিডিউল তো 8 মনে রাখলাম, পার্ট মনে রাখা আবার মুশকিল হয়ে যাবে। পার্ট মনে রাখা কিছুই নয়, কি করবে? 17 1 + 7 সমান কত হচ্ছে? 8। মনে হলো? 1 + 7 17, 17 নম্বর পার্ট আর 8 নম্বর শিডিউল। ঠিক আছে, এইভাবে মনে রাখতে তোমরা পারো। প্রবলেম হলো এটা। নেক্সট কোশ্চেন কি আছে? বলছে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? তাহলে রাষ্ট্রপতি, আচ্ছা কখন হচ্ছে অধ্যাদেশ বলতে অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স। আমাদের বাংলা ওয়ার্ডটা অনেকের অনেক কিছু মানে প্রবলেম হতে পারে, আমি জাস্ট ইংলিশটা লিখে দিচ্ছি যে অর্ডিন্যান্স কখন জারি করতে পারে। তাহলে সংসদে অধিবেশন না চলাকালীন, তাহলে যখন সংসদ কি থাকবে? ছুটি থাকবে, তখন কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে কে? না প্রেসিডেন্ট। প্রশ্ন পড়ে যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার কত? ভেরি ইম্পর্টেন্ট, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ারের আর্টিকেল খুব পড়ে 123। আর গভর্নরের মনে রাখবে, গভর্নর, গভর্নরের হচ্ছে 213, 213 নম্বর আর্টিকেলে গভর্নরের তোমার অর্ডিন্যান্স পাওয়ারের কথা বলা হয়েছে। অর্ডিন্যান্সটা কি স্যার? অর্ডিন্যান্স হচ্ছে ইটস এ টেম্পোরারি ল। ধরো যখন ভারতীয় মানে যখন হচ্ছে অধিবেশন ছুটি আছে, সেই ছুটি থাকাকালীন ধরো কোন একটা প্রবলেম হলো, তখন একটা টেম্পোরারি ল করার জন্য সেটা কিন্তু প্রেসিডেন্ট এবং গভর্নরকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা 123 নম্বর আর্টিকেল অনুযায়ী প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স পাওয়ারের, এবং 213 অনুযায়ী গভর্নরকে কিন্তু এই টেম্পোরারি ল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে। এবারে তোমাদের আমি কিন্তু এটা ডিটেল যখন পড়াবো তখন আরো তোমাদের ক্লিয়ার হবে। চলো, ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশন ইন হুইচ আর্টিকেল? তাহলে কত নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে? মনে রাখবে 280 নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে। 76তম আর্টিকেল ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে অ্যাটর্নি জেনারেলের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? মনে রাখবে 76তম আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলটা কি? মনে রাখবে হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। যদি বলা হয় ভারতের সব থেকে হাইয়েস্ট ল অফিসার কে, তখন মনে রাখবে অ্যাটর্নি জেনারেল। কত নম্বর আর্টিকেলে আছে? 76তম। আর মনে রাখবে 165তম আর্টিকেলে কি বলা আছে? অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। এটা ইন্ডিয়া নয়, স্টেট, মানে কোন একটা স্টেটের অ্যাডভোকেট জেনারেল মানে হাইয়েস্ট ল অফিসার। ঠিক আছে, যেমন কোনো রাজ্য কোনো সমস্যায় পড়ে গেলে এই অ্যাডভোকেট জেনারেল এ কিন্তু মানে সমস্ত মানে কি বলবো, যত অ্যাডভোকেট রিলেটেড যে সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু অ্যাডভোকেট জেনারেল ওটা কিন্তু রাজ্যকে প্রোভাইড করে। মানে রাজ্যের হাইয়েস্ট ল অফিসারকে সে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 165 নম্বর আর্টিকেলে বলা আছে। ক্লিয়ার? আর 124-এ তোমরা জানো সবাই সুপ্রিম কোর্টের কথা বলা আছে। 248-এ রেসিডুয়ারি পাওয়ার, খুব ইম্পর্টেন্ট, রেসিডুয়ারি পাওয়ার, রেসিডুয়ারি পাওয়ার। ঠিক আছে, রেসিডুয়ারি পাওয়ারের কথা বলা হয়েছে কত নম্বর?
248 নম্বরে আর্টিকেলে বলা হয়েছে। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতার অধিকার বলতে এখানে দেখো, যেহেতু রাইট টু ফ্রিডম, ফ্রিডম এবারে এখানে কিন্তু আর্টিকেল অনুযায়ী কি হবে, তো 19টাই হবে। হ্যাঁ, 19টাই হবে। তাহলে রাইট টু ফ্রিডম কত নম্বর আর্টিকেল? 19 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। চলো এবারে কি দেখি, সুপ্রিম কোর্ট গঠিত হয়। তাহলে সুপ্রিম কোর্ট দেখো, আগে কিন্তু এখানে কিন্তু অনেকে ভুলভাল উত্তর দেওয়া আছে, আগে কিন্তু আগের অনুযায়ী করবে না। বর্তমানে নাম্বার অফ একজন হচ্ছে প্রধান বিচারপতি থাকে, চিফ জাস্টিস থাকে, আর 33 জন কিন্তু বিচারপতি থাকে। তাহলে বর্তমানে 1 + 33 মানে টোটাল 34 জন বিচারপতি কোথায় থাকে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট গঠিত হয় 34 জন বিচারপতি দ্বারা, তার মধ্যে একজন থাকবে চিফ জাস্টিস, বাকি 33 জন থাকে। এরপর দেখো, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক গ্যাপ কত বছর? মনে রাখবে, সর্বাধিক গ্যাপ কিন্তু 6 মাস। ঠিক আছে, 6 মাস। 6 মাস হচ্ছে দুটো মানে সেশনের মধ্যে হাইয়েস্ট গ্যাপ কিন্তু 6 মাস। 6 মাসের বেশি কিন্তু দেওয়া যাবে না। ভেরি ইম্পর্টেন্ট। Which constitutional amendment act granted the right to education? Very important. Right to education of all for all Indian citizen. তোমরা রাখবে এটা 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কত সালে? না 2002 সালে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি বলা হয়েছিল না 6 থেকে 14 বছর পর্যন্ত 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুকে, ঠিক আছে, ফ্রি এডুকেশন দিতে হবে। ঠিক আছে, এটা বলা হয়েছিল কত নম্বর আর্টিকেলে? এটা বলা হয়েছিল তোমার 21A। এই আর্টিকেলটাও পড়ে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। তো আর্টিকেলটা বলে দিই তোমাদের, আর্টিকেলটা পড়ে, খুব ইম্পর্টেন্ট। আর্টিকেলটা হচ্ছে 21A, ভেরি ইম্পর্টেন্ট। 21A, ঠিক আছে। তাহলে 21A এখানে কিন্তু এই যে তোমার রাইট টু এডুকেশন কত নম্বর আর্টিকেলে আছে? মনে রাখবে 21A 21A তে আছে। আর এখানে কিন্তু বলা হয় কি যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে ফ্রিতে এডুকেশন দেওয়ার কথা বলা আছে। আর এই 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটা অ্যাড করা হয়েছিল, মানে তোমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটা অ্যাড করা হয় কত সালে? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি দেখি। কয়টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে দেওয়া আছে? তাহলে বর্তমানে দেখো, এটা দেখো কিছু বলা নেই মানে কি, নিশ্চয়ই এটা বর্তমানে চাইছে। বর্তমানে মনে রাখবে 11টি। তো তোমাদের আমি একটু বলে দিই, ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে প্রচুর প্রশ্ন হয়। ফান্ডামেন্টাল ডিউটি, এখান থেকে কি প্রশ্ন হয় আমি তোমাদের একটু বলি। ফান্ডামেন্টাল ডিউটির আর্টিকেল পড়ে, আর্টিকেল হচ্ছে 51A 51A। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি 51A মনে রাখবে, এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে। দেখো প্রথমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে ছিল না, এটা কিন্তু শরণ সিং কমিটি, শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল ভারতীয় সংবিধানে। এবার কত সালে অ্যাড করা হয়েছিল? এবং মনে রাখবে শরণ সিং কমিটি 8টি দিয়েছিল কি ফান্ডামেন্টাল ডিউটি। বাট 1976 সালে 1976 তোমাদের আমি বলেই দিয়েছি যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। তারপরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো একটা অ্যাড করা হয়েছিল। অ্যাড করে বর্তমানে কটি আছে? বর্তমানে 11টি আছে। তাহলে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কটি আছে? বর্তমানে 11টি। ফান্ডামেন্টাল ডিউটি কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর বা রাশিয়া, ঠিক আছে, ইউএসএসআর বা রাশিয়া থেকে এই ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্টটা
নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে ফান্ডামেন্টাল ডিউটি থেকে যা যা প্রশ্ন করে আমি তোমাদের সবই বলে দিলাম, ঠিক আছে, ভালো করে এটা দেখে নাও। তাহলে এই যে বললাম, এই যে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো একটা অ্যাড করা হবে, দিয়ে বর্তমানে কটি আছে? বর্তমানে আছে 11টি মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিজ। নেক্সট কোশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? তাহলে কত নম্বর মনে রাখবে? এটা হচ্ছে 32 নম্বর আর্টিকেলে। 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রিট পাওয়ার। তাহলে রিট পাওয়ার তো বলে দিই, রিট পাওয়ার দু রকম হয়, ঠিক আছে, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের হয় আর একটা হাইকোর্টের হয়। যদি হাইকোর্টের রিট পাওয়ার বলে, এটা হাইকোর্টের রিট পাওয়ার, এটা হাইকোর্টের কি পাওয়ার না? রিট পাওয়ার, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিট পাওয়ারটা কত? সেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল। আর 350 হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটির কথা বলা হয়েছে। যে আর্টিকেল গুলা বলছি এগুলা প্রত্যেকটা এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে। তাহলে কোন পার্সন বা কোন কারো যদি মানে তোমার ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হয়, ঠিক আছে, মৌলিক অধিকার বিঘ্নিত হয়, তাহলে তার ক্ষমতা আছে সে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটোতেই সে যেতে পারবে। এবার কত নম্বর আর্টিকেলে বলা আছে না? 32 নম্বর আর্টিকেলে বলা আছে যে সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। তাহলে সুপ্রিম কোর্টে রিট পাওয়ার কত হলো? 32 নম্বর আর্টিকেল। হাইকোর্টে যেতে পারবে সে কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 226 নম্বর আর্টিকেল অনুযায়ী সে হাইকোর্টে তার যদি মৌলিক অধিকার বিঘ্নিত হয় সে যেতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, সিকিম আমি বলেছি সিকিম ফার্স্ট অর্গানিক স্টেট। প্রশ্ন পড়ে যে প্রথম অর্গানিক স্টেট কি? তাহলে ফার্স্ট অর্গানিক স্টেট হচ্ছে সিকিম ফুল ফ্লেজড বা সম্পূর্ণ রাজ্য হিসাবে কবে হয়েছিল? মনে রাখবে 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু ফুল স্টেট হয়েছিল, ঠিক আছে, সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন, তাহলে কততম সংবিধান সংশোধন? 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম একটা ফুল ফ্লেজ স্টেট, ঠিক আছে, বা একটা পূর্ণ রাজ্যের মর্যাদা তাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, 1971 সালটা তোমরা প্রত্যেকে জানো, এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 1971 সাল। 1969 সাল নিয়ে অনেক কিছু আছে। 1975 সালে একটা বলে দিচ্ছি তোমাদের, আইসিডিএস তৈরি হয়েছিল। 1975 সালে। বাট মিড ডে মিল তোমরা আমাকে জানাবে মিড ডে মিলটা কত সালে হয়েছিল? মিড ডে মিল কবে স্টার্ট হয়েছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে। তারপর দেখো ভারতের সংসদের অংশগুলি কি কি? তাহলে ইন্ডিয়ান পার্লামেন্ট একটু বুঝালি, পার্লামেন্টটা কি? পার্লামেন্টের 3টা পার্ট, বারবার বলি, পার্লামেন্টের মাথায় খেয়াল রাখবে 3 পার্ট। একটা কি? লোকসভা, রাজ্যসভা এবং মনে রাখবে প্রেসিডেন্ট। এই জায়গাটায় অনেকে ভুল করে। দেখো একটা পার্লামেন্টের কটা পার্ট? লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট। অনেকে কি ভুল করে যে ভাবে যে প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের একটা মানে মেম্বার, ধরো কোনো জায়গার মেম্বার, কিন্তু মেম্বার নয়, ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্টের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে কি না? প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে প্রেসিডেন্ট হচ্ছে তোমার পার্লামেন্টের একটা ইন্টিগ্রাল পার্ট বা অংশ। হি ইজ নট দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তিনি মেম্বার নন, পার্লামেন্টের মেম্বার নয়, পার্লামেন্টের অংশ, এটা মাথায় খেয়াল রাখবে। তাহলে কি কি আছে দেখো, রাষ্ট্রপতি হবে, লোকসভা হবে এবং হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। সরি, এটা নয়, এটা প্রধান কমিশনার, এটা হবে না। দেখো রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, এই 3টা নিয়ে কিন্তু ভারতের সংসদ গঠিত, ঠিক আছে। ভারতীয় সংসদ গঠিত রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। নেক্সট কোশ্চেন কি দেখি,
সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যৌথ অধিবেশন পরিচালনা করেন তোমার লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ কিন্তু মানে জয়েন্ট সেশন, দেখো এটা জয়েন্ট সেশন, যৌথ অধিবেশন বলতে জয়েন্ট সেশন। জয়েন্ট সেশন ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। জয়েন্ট সেশন সামন করে কে, ডাকে কে? ধরো কোন একটা বিল রাজ্যসভায় পাস হয়ে, লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় আটকে পড়ে আছে, মানে পাস হচ্ছে না। আবার কোন একটা বিল রাজ্যসভায় পাস হয়ে গেছে, লোকসভায় পাস হচ্ছে না। যদি এইরকম ডেডলক সিচুয়েশন হয়ে যায় তখন কিন্তু জয়েন্ট সেশন ডাকা হয়। মানে জয়েন্ট সেশন কে ডাকতে পারে না, প্রেসিডেন্ট ডাকতে পারে, প্রেসিডেন্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে জয়েন্ট সেশন ডাকার ক্ষমতা কার আছে বা সামন করার ক্ষমতা আছে কার? প্রেসিডেন্ট। এবারে যখন জয়েন্ট সেশন হয়ে গেল, সবাই একসঙ্গে বসেছে, এবারে একসঙ্গে যখন বসেছে সেই বসার সেখানে পরিচালনা কে করবে? পরিচালনা করবে লোকসভার যে অধ্যক্ষ, ঠিক আছে, স্পিকার অফ লোকসভা, ইনি কিন্তু সেটা পরিচালনা করবেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকে করে নেবে। আর জয়েন্ট সেশনের আর্টিকেলটা পরে তোমাদের আর্টিকেলটা বলে দিই, 108 নম্বর আর্টিকেলে, 108 নম্বর আর্টিকেলে কিন্তু জয়েন্ট সেশনের কথা বলা আছে। লিটারাল মিনিং অফ লোকপাল, দেখো যদি বলা হয় ফার্স্ট লোকপালকে পরীক্ষা বলে যে পিনাকি চন্দ্র ঘোষ, পিনাকি চন্দ্র ঘোষ, পিনাকি চন্দ্র ঘোষ হচ্ছে প্রথম লোকপাল। আচ্ছা, লোকপালের মানে হচ্ছে কেয়ারটেকার অফ পিপল, কেয়ারটেকার অফ পিপল। ভেরি ইম্পর্টেন্ট যে লোকপালের মানে কি? লোকপালের মানে হচ্ছে কেয়ারটেকার অফ পিপল। চলো এরপরে কোশ্চেন দেখি, বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। দেখো পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত রাজ সিস্টেম, এই পঞ্চায়েত রাজ সিস্টেমে মনে রাখবে গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে এবং হচ্ছে জেলা পরিষদ। দেখো আমরা জানি যে গ্রামে গ্রাম পঞ্চায়েত, ব্লকে আছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মনে রাখবে সেটা হচ্ছে জেলাতে থাকে। তাহলে তাহলে এই মনে রাখবে থ্রিটা সিস্টেম। এবার দেখো পঞ্চায়েত রাজ সিস্টেম সম্বন্ধে তোমাদের আমি যদি বলি, পঞ্চায়েত রাজ সিস্টেম বলে দিই, পঞ্চায়েত রাজ সিস্টেম প্রশ্ন হবে যে পঞ্চায়েত রাজ সিস্টেমটা মনে রাখবে থ্রি টায়ার হয়, এটা থ্রি টায়ার, ভেরি ইম্পর্টেন্ট। থ্রি টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম। এই পঞ্চায়েত রাজ সিস্টেমের মানে পঞ্চায়েত রাজের এই কনসেপ্টটা দিয়েছিল মনে রাখবে বলবন্ত রায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ দিয়েছিল এই পঞ্চায়েত রাজ সিস্টেমের বা থ্রি টায়ার সিস্টেমের। এবারে এই পঞ্চায়েত রাজ সিস্টেমে প্রশ্ন হয় যে পঞ্চায়েত রাজ সিস্টেমটা প্রথম কোন স্টেটে চালু হয়েছিল? মনে রাখবে প্রথম চালু হয়েছিল রাজস্থানে, রাজস্থানে চালু হয়েছিল। পুরো ভারতে, এন্টার ভারতে কিন্তু চালু হয়নি, ঠিক আছে, প্রথমে রাজস্থানে চালু হয়েছিল। এবারে প্রশ্ন হবে যে পঞ্চায়েত রাজ সিস্টেম মনে রাখবে এটা তোমার ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে কত সালে না 1992 সালে এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা কিন্তু ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তাহলে ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে পঞ্চায়েত রাজ সিস্টেম, ঠিক আছে, পঞ্চায়েত রাজ সিস্টেম এটা কিন্তু অ্যাড করা হয়েছিল 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে। তাহলে এখান থেকে কিন্তু এই পঞ্চায়েত রাজ সিস্টেম থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট পড়ে এবং এর আর্টিকেলটাও পড়ে। আর্টিকেলটা মনে রাখবে 243 থেকে 243 ও এর হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, 243 থেকে 243 ও পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু ভালো করে সবাই পড়ে নেবে। আরেকটা পরে 74তম সংবিধান সংশোধন, 74তম, এটা হচ্ছে 1992 সালে। এটা কিন্তু মনে রাখবে যে পৌরসভা, পৌরসভা এটাও পরীক্ষা আসে। চলো, পৌরসভা বলতে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, who was the final authority to interpret the constitution? তাহলে ফাইনাল অথরিটি কে? সুপ্রিম কোর্ট। তাহলে এই যে তোমার কনস্টিটিউশনাল ফাইনাল ব্যাখ্যা দিতে কে পারে? একমাত্র সুপ্রিম কোর্টই ব্যাখ্যা দিতে পারে, ঠিক আছে।
মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে, যৌথভাবে বলতে কি কালেকটিভলি, কালেকটিভলি রেসপন্সিবল, ঠিক আছে, রেসপন্সিবল আছে, কালেকটিভলি রেসপন্সিবল, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি। যদি বলে কালেকটিভলি কার কাছে রেসপন্সিবল, মনে রাখবে কালেকটিভলি রেসপন্সিবল টু দা লোকসভা। বাট যদি বলা হয় ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল কার কাছে, মনে রাখবে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে মন্ত্রিসভার কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, মন্ত্রিসভা বলতে কাউন্সিল অফ মিনিস্টার কার কাছে যৌথভাবে, কালেকটিভলি রেসপন্সিবল কার কাছে, মনে রাখবে লোকসভা। আর হচ্ছে ইন্ডিভিজুয়ালি কার কাছে, ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, বলছে মানি বিল, মানি বিল ক্যান অরিজিনেট অনলি ইন লোকসভা। মনে রাখবেন মানি বিলকে শুধুমাত্র লোকসভায় পেশ করা হয়। মানি বিল সম্বন্ধে কি কি জানবো স্যার একটু বলে দিই। মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে, আর্টিকেল পরে, আর্টিকেল মনে রাখবে 110 নম্বর আর্টিকেলে মানি বিলের কথা বলা আছে। মানি বিল একটা ইম্পর্টেন্ট বিল, মোস্ট ইম্পর্টেন্ট বিল, ঠিক আছে। এবং এই মানি বিলকে তোমার কোথায় পেশ করা হয়, অনলি লোকসভাতে পেশ করা হয়। অনলি কোথায়, লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, লোকসভাতে। মনে রাখবে যে মানি বিল কার পারমিশন নিয়ে লোকসভায় পাস করা হয়, প্রশ্ন হয় যে পারমিশন নেওয়া হয় কিন্তু প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নেওয়া হয়। পারমিশন, পারমিশন কার কাছ থেকে নেওয়া হয়, প্রেসিডেন্টের কাছ থেকে। প্রেসিডেন্টের কাছ থেকে নেওয়া হলো পারমিশন, লোকসভায় গেল, লোকসভাতে মানি বিল পাস হলো, পাস হওয়ার পরে সেখানে গেল রাজ্যসভায়। রাজ্যসভার কাছে কত দিনের জন্য পাঠানো হয় না, 14 দিনের জন্য পাঠানো হয়, 14 দিনের। এবারে রাজ্যসভাকে 14 দিনের টাইম দেওয়া হলে যে তোমাদেরকে এটাকে পাস করাতে হবে। যদি তারা পাস নাও করায়, ধরে নেওয়া হবে পাস, দিয়ে কার কাছে যাবে, প্রেসিডেন্টের কাছে যাবে। এবারে প্রেসিডেন্ট ক্যান নট বি রিটার্ন, তাহলে প্রেসিডেন্ট কিন্তু মানি বিলকে আর রিটার্ন করতে পারবে না, ওকে কিন্তু সিগনেচার করতেই হবে। আমরা জানি যে কোন বিল যদি প্রেসিডেন্ট সাইন না করে সেটা কিন্তু কখনো আইন হয় না, ঠিক আছে, অ্যাক্ট হয় না। তাহলে প্রেসিডেন্টের কিন্তু সাইন লাগবে, বাট প্রেসিডেন্ট কিন্তু মানি বিলে সাইন করতে বাধ্য, কারণ তিনি পারমিশন দেওয়ার পরেই কিন্তু মানি বিলটা লোকসভায় পেশ করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন হয় যে হুইচ বিল প্রেসিডেন্ট ক্যান নট রিটার্ন, তাহলে কোন বিলকে প্রেসিডেন্ট রিটার্ন করতে পারবে না, মনে রাখবে মানি বিলকে কিন্তু প্রেসিডেন্ট রিটার্ন করতে পারবে না। তাহলে এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তোমরা ভালো করে দেখে নেবে। তারপর দেখো 33 নম্বরে কি বলছি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদকে সংবিধানের সংশোধন করার ক্ষমতা দেন, তাহলে 368 নাম্বার আর্টিকেলে তোমার তোমার যেটা বলা হয় ভারতীয় সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, বলে দিই অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন, এটা কত নম্বর আর্টিকেলে আছে, 368 নম্বর আর্টিকেলে আছে। এই যে সংবিধান সংশোধন, মানে এই যে সংবিধান সংশোধনের কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে এটা তোমার সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন। আর মনে রাখবে এই সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট একটাই মাত্র আর্টিকেল, প্রশ্ন পড়ে যে একটাই মাত্র আর্টিকেল কিন্তু এই সংবিধান সংশোধনে আছে। আরেকটা এর পার্ট পড়ে, পার্ট ইম্পর্টেন্ট পার্টটা বলে রাখি, পার্ট হচ্ছে 20 নম্বর পার্টে এই সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। এরপরে দেখি কোশ্চেন কি আছে, সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয়, তাহলে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজ্য বলেছে, তাহলে 356। তো আমি তোমাদের একটু বলে দিই, দেখো এমার্জেন্সি, এমার্জেন্সি থেকে কি কি পড়ে, এমার্জেন্সি টোটাল 3 রকমের হয়, কি কি আমি বলে দিই কি কি হয়। একটা হচ্ছে তোমার ন্যাশনাল এমার্জেন্সি, এমার্জেন্সি কি আমি লিখছি এমার্জেন্সিকে, ন্যাশনাল এমার্জেন্সি, আর হচ্ছে স্টেট এমার্জেন্সি অথবা প্রেসিডেন্ট রুল, প্রেসিডেন্ট রুল, এটা হচ্ছে ফাইনান্সিয়াল এমার্জেন্সি,
এমার্জেন্সি, এমার্জেন্সি। হ্যাঁ, দেখো তাহলে কি কি দেখলাম, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, এটাকেই বললাম প্রেসিডেন্ট রুল বলা হয়। এই যে বললাম আমরা রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, তাহলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এবারে এই তিনটা আর্টিকেলে তোমাদের জানতে হবে। ন্যাশনাল এমার্জেন্সি 352, স্টেট এমার্জেন্সি 4 যোগ করে দাও 356, এর সঙ্গে 4 যোগ +4, আবার +4 করে দাও, তাহলে কত হবে 360, হচ্ছে কি 360 নাম্বার আর্টিকেলে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলা হয়েছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ন্যাশনাল এমার্জেন্সি 352, স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল 356, আর 360 হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। প্রশ্ন করবে যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কতবার হয়েছে, মনে রাখবে একবারও হয়নি, ঠিক আছে, একবারও হয়নি, একবারও হয়নি, একবারও হয়নি, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, পরীক্ষায় আসে যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ভারতে কতবার হয়েছে, একবারও হয়নি, আমাদের দেশে একবারও কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়নি। বাট ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু হয়েছে, কবার হয়েছে, 3বার হয়েছে, 3বার হয়েছে। সালটাও পরে যে কোন কোন সালে হয়েছিল মনে রাখবে, 1962 সালে হয়েছিল, 1971 সালে হয়েছিল, 1975 সালে হয়েছিল, ঠিক আছে। তাহলে এই সালগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোন সালে কি হয়েছিল। আমি কিন্তু এদের সম্বন্ধে ডিটেল তোমাদেরকে পড়াবো, যে কোন সালে কি জন্য হয়েছিল। যেমন 75 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য করেছিল, পরে সেটাকে চেঞ্জ করে আবার আর্ম রেবেলিয়ন করা হয়েছে। তো এগুলা তোমাদের আমি কিন্তু পরে ডিটেলে পড়াবো। 1971 সালে আমি একটু আগেই বললাম যে এই সময় কি হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে যুদ্ধ বুঝতে পারছো যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানি ওয়ার হবে একটা, তো এই ব্যাপারগুলো কিন্তু আছে, চায়না ওয়ার আছে, তো সবই আছে। এগুলো কিন্তু আমি তোমাদের আলাদা করে পড়াবো যখন আমি সব এমার্জেন্সি পড়াবো। তো বাস এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু ভালো করে দেখে নাও। এরপরে কি আছে দেখো, দা আইডিয়াল অফ ওয়েলফেয়ার স্টেট। আচ্ছা, ওয়েলফেয়ার স্টেট এটা 2বার নেওয়া হয়ে গেছে, ডিপিএসপি, ঠিক আছে, 2বার নেওয়া হয়ে গেছে এটা। চলো এরপরে কি দেখো, কোন ব্যক্তিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও তাকে কে ক্ষমা করতে পারেন? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে একমাত্র প্রেসিডেন্ট, প্রেসিডেন্টেরই ক্ষমতা আছে ক্যাপিটাল পানিশমেন্টে ছাড় দেওয়ার। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ড। এবার তখন আমি বলি দেখো, পার্ডনিং পাওয়ার পরে, পার্ডনিং পাওয়ার, পাওয়ার আছে, খুব ইম্পর্টেন্ট পড়তে হবে। পার্ডনিং পাওয়ার কার কার আছে মনে রাখবে, দুজন, একজন হচ্ছে প্রেসিডেন্ট আর একটা হচ্ছে গভর্নর। প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার পরীক্ষায় আসে, যে প্রেসিডেন্ট কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ছাড় দিতে পারে, একমাত্র কেই পারে, সেটা কিন্তু প্রেসিডেন্টের আছে। আর কার আছে পার্ডনিং পাওয়ার মনে রাখবে, গভর্নরের আছে, গভর্নর। এই দুজনের কিন্তু পার্ডনিং পাওয়ার আছে। এবার এই পার্ডনিং পাওয়ার প্রেসিডেন্টের কত নম্বর আর্টিকেলে আছে, ভেরি ইম্পর্টেন্ট পড়তে হবে আমাদের, মনে রাখবে 72 নম্বর আর্টিকেলে পার্ডনিং পাওয়ারের কথা বলা আছে। কত নম্বর আর্টিকেল, 72, 72। গভর্নরের পার্ডনিং পাওয়ার কত নম্বর আর্টিকেলে বলা আছে, গভর্নরের পার্ডনিং পাওয়ার 161 নম্বর আর্টিকেলে, 168 নম্বর আর্টিকেলে বলা আছে, ঠিক আছে। তাহলে 161 নম্বর আর্টিকেলে কার পার্ডনিং পাওয়ারের কথা বলা আছে না, গভর্নরের। আর কি বললাম, প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার বলা আছে কত নম্বর আর্টিকেলে, 72, 72, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু ভালো করে পড়ে নেবে। আর মাথায় খেয়াল রাখবে, গভর্নর কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট মানে এই মৃত্যুদণ্ডকে কিন্তু ক্ষমা করতে পারে না, একমাত্র কে পারে, সেটা কিন্তু প্রেসিডেন্ট পারে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে একজন ব্যক্তিকে পূর্ণ করতে হবে। আচ্ছা, একজন রাষ্ট্রপতি হতে গেলে দেখো মিনিমাম তার বয়স লাগবে 35 বছর। আমি তোমাদের একটু বলে দিই, দেখো প্রশ্ন পড়ে এজ সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসে, মনে রাখবে গভর্নর, গভর্নর মানে রাজ্যপাল, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এদের মিনিমাম এজ কত, 35 বছর। ভাইস প্রেসিডেন্ট, গভর্নর আর প্রেসিডেন্ট এটা কি মনে রাখবে, 35 বছর, ঠিক আছে। আর 30 বছর মনে রাখবে, 30 বছর হচ্ছে তোমার রাজ্যসভা, রাজ্যসভা এবং হচ্ছে বিধান পরিষদ,
ঠিক আছে, বিধান পরিষদ। তাহলে রাজ্যসভা এবং বিধান পরিষদের মেম্বারদের মিনিমাম এজ কত? মিনিমাম এজ হচ্ছে 30 বছর। ঠিক আছে, আর এটা মনে রাখবে, এটা খুবই সহজ। পিএম, সিএম মানে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, আর মেম্বার অফ লোকসভা হচ্ছে বিধানসভা, এদের মিনিমাম এজ কত? মিনিমাম এজ হচ্ছে 25 বছর। এখান থেকে এজ থেকে কিন্তু এখানে এরকম টাইপেরই কয়েকটা প্রশ্ন আসে, তো ভেরি ইম্পর্টেন্ট, করে নেবে প্রত্যেকে। ভারতীয় নাগরিকদের মৌলিক, আচ্ছা মৌলিক দায়িত্বের সংজ্ঞা কোন ধারায় আছে? আচ্ছা মৌলিক দায়িত্ব, আচ্ছা এটা মৌলিক অধিকারের দায়িত্ব হবে, মৌলিক অধিকার। অধিকার মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে, হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটি। সবাই এই জন্য বলছি, যখন কোশ্চেন পড়বে না একবার ইংলিশটা পড়ে নেবে, বাংলায় কিন্তু অনেক সময় ভুল পেয়ে যেতে পারো। তো মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটি যখন বলবে তখন 51A তোমার আমি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে ডিটেলে বলে দিলাম। তাহলে মৌলিক কর্তব্য, এটা হ্যাঁ, মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য, ঠিকই আছে, মৌলিক কর্তব্য, হ্যাঁ, এটা হচ্ছে 51A। নেক্সট কোশ্চেন কি দেখো, 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে প্রথম সভাপতি কে ছিল? মনে রাখবে সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আমি বলে দিই, এই যে দেখো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, তো এখান থেকে অনেক প্রশ্ন পড়ে যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, মনে রাখবে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা, ক্যাবিনেট মিশন প্ল্যান। এই ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা 1946 সালে এটা কিন্তু ক্যাবিনেট মিশন এসেছিল ভারতে, আমরা জানি। এবার এটা তৈরি হয়েছিল কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। এবারে প্রশ্ন পড়ে যে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিল? ঠিক আছে, মনে রাখবে এটা তোমার পার্মানেন্ট যদি হয়, প্রথম কে ছিল? প্রথম দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট দেয়নি, সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা কে ছিল? মনে রাখবে এটা কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট ছিল, সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা মনে রাখবে ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট ছিল, টেম্পোরারি প্রেসিডেন্ট। কিন্তু পার্মানেন্ট যদি বলা হয়, পার্মানেন্ট কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিল, পার্মানেন্ট মনে রাখবে কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল। আর মনে রাখবে এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং পরে, যে ফার্স্ট মিটিং কবে হয়েছিল? ফার্স্ট মিটিং হয়েছিল মনে রাখবে যে 9 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, 9 ডিসেম্বর 1946 সালে। আর লাস্ট মিটিং পরে, যে লাস্ট মিটিং কবে হয়েছিল? 24 জানুয়ারি 1950 সালে হয়েছিল লাস্ট মিটিং। ঠিক আছে, তাহলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি থেকে বা গণপরিষদ থেকে, ঠিক আছে, গণপরিষদ থেকে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পড়ে, যে গণপরিষদের কিভাবে মানে ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা তৈরি হয়েছিল। এর টেম্পোরারি প্রেসিডেন্ট কে ছিল? সচিদানন্দ সিনহা। কিন্তু তোমার পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে, আর লাস্ট মিটিং হয়েছিল 24 জানুয়ারি 1950 সালে। তো এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নেবে। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায়, মনে রাখবে পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় 243 নম্বর ধারায়। ঠিক আছে, এগুলো আমি তোমাদের ডিটেলে বলে দিয়েছি। পার্লামেন্টের দুটি কক্ষের সদস্য নয় এমন কোন ব্যক্তিকে, দেখো এমন কোন ব্যক্তিকে 6 মাসের জন্য মন্ত্রিসভার সদস্য করা যায়। তাহলে মন্ত্রিসভার সদস্য তাকে করা যাবে, কিন্তু 6 মাস পর্যন্ত। 6 মাসের পরে কিন্তু তাকে, 6 মাসের মধ্যে তাকে কিন্তু ভোটে জিতে আবার তাকে কিন্তু মন্ত্রী হতে হবে। দেখো
কত নম্বর সংশোধনী বিলের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার, আমি বলেই দিয়েছি এটা 86তম 2002, এটা বলে দিয়েছি অলরেডি তোমাদের। দেখো সব রিপিট কোশ্চেন হবে কিন্তু, যে পয়েন্টগুলো তোমাদের বলবো। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝায়? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে সকল ধর্মের প্রতি নিরপেক্ষ, ঠিক আছে, মানে সকল ধর্মকে সমান চোখে দেখা। এটা কিন্তু নয় সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, এটা হবে না কিন্তু, এটাকে অনেকে করে দেবে কিন্তু, হ্যাঁ এটা হবে না, মাথায় খেয়াল রাখবে। ভারতের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে, মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে এই যে ভারতের সংবিধানটা ম্যাক্সিমাম কিছু কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সাল থেকে কিন্তু কপি করা হয়েছে, বা ম্যাক্সিমাম কিছু নেওয়া হয়েছে। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে চার্টার অফ স্লেভারি বলেছিল কে? জওহরলাল নেহরু। এটা পরে যে চার্টার অফ স্লেভারি, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কে কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, দেখো এই যে ক্লাসটা কিন্তু অনেক লং, কিন্তু বাস মনে রাখবে খুব ইফেক্টিভ ক্লাস, যারা করবে তারা কিন্তু অনেক উপকার পাবে এক্সাম হলে। যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা হলো, তাহলে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করে আমি বলেই দিয়েছি যে কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যগণ দ্বারা। আমি তোমাদের বলে দিয়েছি যে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের যে নির্বাচনী তোমার সদস্যগণ, মানে যারা হচ্ছে তোমার, এরা কিন্তু সবাই কিন্তু ভোট দিতে পারে। দেখো এটা মুখ্য নির্বাচন কমিশনার, তাই তো, চিফ ইলেকশন কমিশনার। আমরা জানি ইলেকশন কমিশনের আর্টিকেল তোমরা আমাকে জানাবে কমেন্টে, এটা হচ্ছে আর্টিকেল তোমরা জানাবে কমেন্টে। আচ্ছা, এটা নির্বাচিত হন কিভাবে? তাহলে কিভাবে নির্বাচিত হন মনে রাখবে, এটা রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু এদেরকে নিয়োগ করেন, নিয়োগপত্র দেন আর কি। আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেলটা কিন্তু জানাবে। আর মনে রাখবে ইলেকশন কমিশনে একজন চিফ থাকে, আরো দুজন থাকে, টোটাল 3 জন থাকে কিন্তু। আচ্ছা, ইন দা ক্লাসিফিকেশন অফ পাওয়ার অফ দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা দেখো এই যে কনকারেন্ট, দেখো এডুকেশনের কথা বলছে না, দেখো এডুকেশন ফল ইন, তাহলে এডুকেশন কার মধ্যে পড়ছে? মনে রাখবে এডুকেশনটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে, ভেরি ইম্পর্টেন্ট। কনকারেন্ট লিস্টে মনে রাখবে এই যে পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা কত নম্বর পার্টে আছে, পার্টটা খুব ইম্পর্টেন্ট, পার্টটা বলে দিই তোমাদের, 7 নাম্বার পার্টে, 7 নাম্বার পার্টে কিন্তু এই তোমার বিভিন্ন পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা কিন্তু বলা আছে। এবার তোমাদের কনকারেন্ট লিস্ট থেকে কয়েকটা জানাবে, তোমাদের আমি লিখে দিচ্ছি। কনকারেন্ট লিস্টে মনে রাখবে কি কি আছে, ফরেস্ট আছে, এডুকেশন আছে, এডুকেশন আছে এবং হচ্ছে ম্যারেজ আছে। ঠিক আছে, ফরেস্ট, এডুকেশন এবং ম্যারেজ। স্টেট লিস্টে কি কি আছে? ল অ্যান্ড অর্ডার আছে, সরি এটা শিডিউল হবে। ঠিক আছে, 7 নাম্বার শিডিউল, হ্যাঁ 7 নাম্বার শিডিউল। হ্যাঁ আচ্ছা, কি কি বললাম? তাহলে স্টেট লিস্ট আছে, কি কি আছে? ল অ্যান্ড অর্ডার আছে, পুলিশ আছে, পুলিশ এবং ইরিগেশন আছে, ইরিগেশন, এগ্রিকালচার, এগুলো সবই কিন্তু পড়বে কি স্টেট লিস্টের মধ্যে। দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসবে, যেগুলো আমি বলছি সেগুলো। আচ্ছা, ইউনিয়ন লিস্টের মধ্যে তোমরা জানো যে ব্যাংকিং আছে, তারপরে ফরেন অ্যাফেয়ার্স আছে, এগুলো সবই কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এই কনকারেন্ট লিস্ট, এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আর কি বললাম যে ক্লাসিফিকেশন অফ পাওয়ার, এটা কিন্তু 7 নাম্বার শিডিউলে আছে। ঠিক আছে, 7 নাম্বার শিডিউলে এটা কিন্তু আছে। চলো এরপরে কি দেখি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিযুক্ত করেন। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? আমরা রাখবে, দেখো অ্যাকচুয়ালি এটা কলেজিয়াম সিস্টেম একটা আছে, সেই কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে কিন্তু হয়। ঠিক আছে, সমস্ত জাজদের নিয়োগ দেওয়া হয় কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে, বাট নিয়োগপত্র কে দেন? না, নিয়োগপত্র দেন হচ্ছে তোমার রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন কি দেখো, রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র, ঠিক আছে, যোগসূত্র বজায় রাখে কে? প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী লোকসভা এবং রাষ্ট্রপতির মধ্যে যোগসূত্র বজায় রাখে। লাস্ট কোশ্চেন কি আছে দেখো, কোন কেন্দ্রশাসিত অঞ্চল একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে, মানে হাইকোর্ট আছে, কার? মনে রাখবে একমাত্র দিল্লির কিন্তু আছে।
ঠিক আছে। আর নাম্বার অফ হাইকোর্ট কত? নাম্বার অফ হাইকোর্ট কিন্তু 25টা, তখন আমি আগেই বলে দিয়েছি। তাহলে আজকে যে টপিক গুলো আলোচনা হলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকে ভালো করে দেখবে। আমি তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন কিন্তু তোমাদের আমি ম্যাক্স টু ম্যাক্স সমস্ত চ্যাপ্টারই করাবো, তখন কিন্তু তোমরা ক্লিয়ারলি সমস্ত ডিটেলে আমি বলবো। আজ তোমাদের আমি কিন্তু ইন ব্রিফ বললাম, তোমাদের কিন্তু এই ইন ব্রিফ যেগুলো বললাম এখানে কিন্তু এক্সাম হলে কাজে লাগবে। এরপরে তোমরা কোন টপিকের উপরে এরকম ম্যারাথন ক্লাস চাইছো আমাকে কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে এবং ভালো করে এক্সাম দেবে। ঠিক আছে।